প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এর আগের ভিডিওটিতে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক জল নির্গম প্রণালী নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তার শেষ অংশটুকু আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওটিতে তোমাদের অনেক ইনফরমেটিভ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। তো আগের ভিডিওটিতে আমি তোমাদের নদী কাকে বলে, উপনদী কাকে বলে, শাখা নদী কাকে বলে এবং নদীর যে বিভিন্ন ভাগগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। এই যে তোমার অনুগামী নদী, পরবর্তী নদী, পূর্ববর্তী নদী, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমি আলোচনা করতে চলেছি মূল বিষয় জল নির্গম প্রণালী। তো প্রথমে আমরা জেনে নেব জল নির্গম প্রণালী কাকে বলে। দেখো, ভূতত্ত্ব ও ভূপ্রকৃতি জলবায়ুর ভিত্তিতে কোনো নদী অববাহিকায় একটি নদী গোষ্ঠীর অন্তর্গত প্রধান নদী, উপনদী, শাখা নদী, এই সমস্ত নদী গোষ্ঠীগুলি সম্মিলিতভাবে যে নকশা বা জ্যামিতিক আকার সৃষ্টি করে তখন তাকেই বলা হয় জল নির্গম প্রণালী। যেমন কোনো নদীগোষ্ঠী যদি বৃক্ষের মতো আকার ধারণ করে বা বৃক্ষের ন্যায় নকশা তৈরি করে তখন তাকে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বলা হয়। তো এর যে বিভিন্ন শ্রেণীবিভাগ সেখানে আমরা বিস্তারিত জানব। এর আগে আমরা জেনে নেব জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রক সমূহ বা কোন কোন বিষয়গুলি জলনির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ করে থাকে। তো প্রথমেই দেখো, জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রকের মধ্যে আছে ভূতাত্ত্বিক গঠন। এর আন্ডার আছে দেখো শিলাস্তরের বিন্যাস, শিলাস্তরটি তোমার কেমনভাবে সজ্জিত থাকবে তার উপর কিন্তু জলনির্গম প্রণালীটি বা নদী নকশা নির্ভর করে। এবার শিলাস্তরের কাঠিন্য, কোন শিলা নরম, কোন শিলা কঠিন, এই যে শিলাস্তরের যে বিভিন্ন কাঠিন্য আছে সেগুলি জল নির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ করে থাকে। শিলার দারণ, ফাটল, চ্যুতি এগুলিও জল নির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে দেখো শিলার সছিদ্রতা ও প্রবেশ্যতা। শিলার সছিদ্রতা বলতে বোঝায় যে প্রত্যেকটা শিলায় যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ভাগগুলি থাকে বা ছিদ্র থাকে সেগুলিকে বলা হচ্ছে শিলার সছিদ্রতা, যার মধ্য দিয়ে নিচে জল চুঁয়ে চুঁয়ে প্রবেশ করে, বা এই প্রবেশ্যতা হলো এই ছিদ্রের মধ্য দিয়ে জল যখন নিচে প্রবেশ করে তখন তাকে বলছে প্রবেশ্যতা। যে শিলাতে বেশি জল নিচে প্রবেশ করবে তাকে সেই শিলার প্রবেশ্যতা বেশি, আর যার মধ্য দিয়ে জল নিচে প্রবেশ কম করবে তার প্রবেশ্যতা কম। তো এই যে বিষয়গুলি সেগুলিও জল নির্গম প্রণালীকে অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে। তারপর দেখো ভূগঠন। ভূগঠন মানে ভূমির যে গঠনটা, কোথাও দেখবে যে উঁচু ভূমিরূপ আছে, কোথাও দেখবে যে গম্বুজের মতো পাহাড় আছে। তো বিভিন্ন জায়গায় যে বিভিন্ন রকমের ভূমিরূপ আছে সেখানে কেমন ধরনের জল নির্গম প্রণালী গড়ে উঠেছে। যেমন ধরো যে গম্বুজ গঠনে কেন্দ্র বিমুখ, মানে গম্বুজ গঠনে যদি পাহাড়ের মতো গম্বুজ হয় তার চারিদিকে যদি নদীগুলি বয়ে যায় তাহলে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী গড়ে উঠবে। এরকম করে ভূগঠনের উপর নির্ভর করে জল নির্গম প্রণালীগুলি গড়ে ওঠে। তো ভূগঠনটি হলো একটি জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রক। এরপর আছে দেখো ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির মধ্যে পড়ছে প্রারম্ভিক ভূমি ঢাল। প্রারম্ভিক ঢাল অনুসারে যদি কোনো নদী প্রবাহিত হয়, যেমন আমরা জানি যে অনুগামী নদী ভূমির প্রারম্ভিক ঢাল অনুসারে প্রভাবিত হয়, দিয়ে এই প্রারম্ভিক ঢালে যে নদী নকশা গড়ে ওঠে সেখানকে কেন্দ্র করে যে জলনির্গম প্রণালী গড়ে উঠছে সেটি তোমার প্রারম্ভিক ঢালের অনুসারে জলনির্গম প্রণালী। তো এই প্রারম্ভিক ঢাল যা প্রারম্ভিক ভূমি ঢালটিও জল নির্গম প্রণালীকে অনেকটাই নিয়ন্ত্রণ করে থাকে। তারপর দেখো ভূমি ঢালের প্রকৃতি। ভূমি ঢালের প্রকৃতিতে কি বলেছে দেখো, যেখানে দেখবে যে ভূমির ঢাল বেশি বা খাড়া হবে সেখানে জল উঁচু থেকে নিচে খুব দ্রুত নিচের দিকে পড়বে, আর যেখানে খাড়া কম হবে সেখানে জলটা আস্তে আস্তে নিচের দিকে পড়বে। এই যে বিভিন্ন বিষয়গুলি এগুলিও জল নির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ করে থাকে। এরপর আছে ভূমিরূপ। তো দেখো শঙ্কু বা গম্বুজ আকৃতির যে পাহাড় বা বিভিন্ন ধরনের যে তোমার শঙ্কু আকৃতির বেশি অববাহিকা এই সমস্ত থাকছে যে ভূমিরূপ থাকছে সেগুলিও জল নির্গম প্রণালীকে নিয়ন্ত্রণ করে থাকে। এবার আসছি জল অববাহিকার জলবায়ু। যে নদী নকশা গড়ে ওঠে বা অববাহিকা কি সেটি আমি তোমাদের আগের ভিডিওটিতে জানিয়েছিলাম। তো এই অববাহিকায় বা একটি নদী অববাহিকায় যদি তোমার শুষ্ক অঞ্চলে গড়ে ওঠে তাহলে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে এবং নদী নকশা কম গড়ে উঠবে। আর যদি আর্দ্র জলবায়ুতে গড়ে ওঠে তাহলে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে এবং নদীতে জলের যোগান বেশি থাকবে, তো নদী নকশা
বেশি সুন্দরভাবে গড়ে উঠবে। তো এই অববাহিকার জলবায়ুর উপর নির্ভর করে জলনির্গম প্রণালী গড়ে ওঠে। তো এটিও একটি জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। তো এগুলি গেল জলনির্গম প্রণালীর নিয়ন্ত্রক। এবার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, জলনির্গম প্রণালীর শ্রেণীবিভাগ। এই যে জলনির্গম প্রণালীর বিভিন্ন প্রকার যে শ্রেণীবিভাগগুলি হয় সেগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের এমসিকিউ, এসিকিউ এবং ডেসক্রিপটিভ সব ধরনের কোশ্চেনই তোমরা পাবে। তো চলো এবার দেখে নিই জলনির্গম প্রণালীর বিভিন্ন শ্রেণীবিভাগগুলি। তো প্রথমেই যেটি আছে সেটি হলো বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। দেখো বলছে যে নদী গোষ্ঠীতে উপনদী, শাখা নদী, প্রশাখা নদী প্রভৃতি মিলিত হয়ে যে বৃক্ষাকার নদী নকশা গড়ে তোলে তাকেই বলছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী বা ডেনড্রিটিক ড্রেনেজ প্যাটার্ন। দেখো এই যে একটা তোমার মূল নদী চলে এলো, এর যে বিভিন্ন উপনদী, মানে এই মূল নদী বা প্রধান নদীতে যে নদীগুলি এসে মেশে সেগুলি হলো এর উপনদী। একটি উপনদী চলে এলো, একটি উপনদী মিশলো, এবার এই উপনদীতে এই যে নদীগুলি মিশলো সেটি হলো প্র উপনদী। তো এই দেখো এখানে একটা প্র উপনদী মিশলো বা এখানে একটা চলে এলো, এখানে একটা উপনদী এসে মিশলো। তো এই যে টোটাল নকশাটা বা যে আকারটা, অববাহিকার যে আকারটা, এটি কিসের মতো হলো না, বৃক্ষের মতো, বৃক্ষরূপী। সেই জন্য এটিকে বলা হচ্ছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। এবার দেখো এই বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর যে বিভিন্ন উদাহরণগুলি আছে সেগুলিও তোমাকে খুব ভালো করে জানতে হবে, কারণ অনেক সময় তোমাদের উদাহরণ দিয়ে প্রশ্ন দিয়ে দেয়। তো বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর উদাহরণ হবে গোদাবরী হবে, কৃষ্ণা নদী, কাবেরী নদী প্রভৃতি নদীগুলো তোমার বৃক্ষরূপী জলনির্গম প্রণালীর মতো নদী নকশা গড়ে ওঠে। এরপরে দেখো উপবৃক্ষরূপী জলনির্গম প্রণালী বা সাবডেন্ড্রিক ড্রেনেজ প্যাটার্ন। তো এই সাবডেন্ড্রিক ড্রেনেজ প্যাটার্নটি কি, দেখো বলছে মূল নদীর কেবলমাত্র এক পাশে, এই যে মূল নদী কেবলমাত্র এক পাশে যে উপনদীগুলি এসে মিশছে দিয়ে যে বৃক্ষাকার একটি রূপ ধারণ করছে সেটিকেই বলা হচ্ছে, এদিকে হয়তো একটা দুটো আসতে পারে, তো মূল নদীর এক পাশে যে উপনদীগুলি মিশে যে বৃক্ষের আকার ধারণ করছে সেটিকে বলা হচ্ছে উপবৃক্ষরূপী জলনির্গম প্রণালী। এটি হলো উপবৃক্ষরূপী জলনির্গম প্রণালী। তাহলে আমরা বৃক্ষরূপীতে কি দেখেছিলাম না, দুই দিক থেকেই সমানভাবে বৃক্ষের মতো উপনদীগুলি এসে মিশছে, আর এই যে উপবৃক্ষরূপীতে দেখলাম একদিকে তোমার বেশি উপনদীগুলি এসে মিশবে, তো একদিকে নদী থাকবে। এরপর আমরা দেখব চুনট জলনির্গম প্রণালী বা পিনেট ড্রেনেজ প্যাটার্ন। দেখো ইংরেজি শব্দে যে পিনেট একটি ইংরেজি শব্দ যার অর্থ হলো যৌগিক পাতা, যে পাতা থেকে এসেছে পিনেট, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে, উপনদীগুলি খুব ছোট দৈর্ঘ্যের হয় এবং সংখ্যায় অনেক বেশি হবে। এই যে একটি মূল নদী এদিকে চলে এসছে, তো এখানে যে উপনদীগুলি মিশেছে, এই যে এখানে উপনদী এসছে, তো বলছে ছোট ছোট অনেক উপনদীগুলি, এই যে ছোট ছোট উপনদীগুলি এই নদীতে মিশেছে, এই ছোট ছোট উপনদীগুলি চলে আসছে এই নদীতে মিশেছে। তো এই যে একটি মূল নদীতে যে উপনদীগুলি মিশেছে সেগুলি খুবই ছোট ছোট, বা এই উপনদীতে যে উপনদীগুলি মিশেছে সেগুলির দৈর্ঘ্য খুবই ছোট, এই যে ছোট 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 উপনদীগুলি মিলিত হয়েছে, মূল নদীতে মিলিত হয়েছে। এটি হয়ে গেল পিনেট বা চুনট জলনির্গম প্রণালী। তো এর উদাহরণ হলো নর্মদা ও চম্বল নদী অববাহিকা, নর্মদা নদীতে ও চম্বল নদী অববাহিকাতে এই চুনট জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। এবার দেখো আয়তক্ষেত্ররূপী জলনির্গম প্রণালী বা রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন। তো এই রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন কাকে বলে, দেখো বলছে মধ্যম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে শিলাস্তরের গোষ্ঠীবদ্ধ সমকৌণিক দারণ বা ফাটল অনুসরণ করে যে উপনদীগুলি সমকোণে বাঁক নেই, এই যে একটি প্রধান নদী চলে এলো, তো এই যে উপনদীগুলি মিশবে সেটি কি হলো, সমকোণে মিশছে, এখানে সমকোণে মিশছে, এখানে আসছে সমকোণে, ঠিক আছে। এই উপনদী যেগুলি আসছে সেগুলি সমকোণে মিশছে,
দিয়ে যে আয়তক্ষেত্রাকার রূপ গঠন করছে বা আয়তক্ষেত্রাকার যে নকশা গঠন করছে সেটি হয়ে গেল আয়তক্ষেত্ররূপী জলনির্গম প্রণালী। এটি মধ্য ভারতের বেতোয়া ও সোন নদীতে দেখতে পাওয়া যায়। সোন নদী এর উদাহরণ হচ্ছে সোন নদী। উদাহরণগুলো তোমরা জেনে রাখবে, সোন নদী ও বেতোয়া নদী। এবার দেখো জাফরি রূপী জলনির্গম প্রণালী বা ইংরেজিতে বলা হচ্ছে ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন। তো এই যে ট্রেলিস শব্দটি সেটি কোথায় থেকে এসছে? একটি ইংরেজি শব্দ। ট্রেলিস শব্দটি একটি ইংরেজি শব্দ যার অর্থ হলো গাছে উঠতে সাহায্যকারী কাঠের বা ধাতব দণ্ড বা জাফরি। এই যে ট্রেলিসটাকে বলা হচ্ছে জাফরি। তো দেখো আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে যে তোমার ভাঁজযুক্ত শিলাগঠিত ভূমিরূপ আছে সেখানে প্রধান নদীগুলির সঙ্গে এই প্রধান নদীগুলির সঙ্গে উপনদীগুলি সমকোণে মিশবে। আবার এই যে উপনদীগুলির সঙ্গে উপনদীগুলিও সমকোণে মিশবে। দিয়ে যে জাফরির ন্যায় যে তোমার আকার ধারণ করবে তাকেই বলা হচ্ছে জাফরি রূপী জলনির্গম প্রণালী। তো এটি হয়ে গেল জাফরি রূপী জলনির্গম প্রণালী। তো জাফরি তোমরা দেখে থাকবে যে বিভিন্ন ধরনের যে বেড়াগুলি হয়, যে দেখবে যে তারের যে বেড়াগুলি হয় সেগুলি জাফরির ন্যায় গড়ে ওঠে। তো ওখান থেকে এই জাফরিটা এসেছে। তো এই জাফরি রূপী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায় দক্ষিণ ভারতের কৃষ্ণা নদী অববাহিকায়। দক্ষিণ ভারতের কৃষ্ণা নদী অববাহিকায়। এছাড়াও তোমার মধ্য ভারতের সোনপাড় পাহাড়ে, বাগেলখণ্ড পাহাড়ে এবং ইউরোপের জুরা পর্বতে এই জাফরি রূপী জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। তো এবার দেখো উপজাফরিরূপী জলনির্গম প্রণালী। তো উপবৃক্ষরূপী জলনির্গম প্রণালী যেমন ছিল সেরকমই উপজাফরিরূপী জলনির্গম প্রণালীও আছে। দেখো এখানে একটি মূল নদীর সঙ্গে এই যে এক পাশে যে জাফরির ন্যায় গড়ে উঠবে বা খুব কম সংখ্যক, এই যে এখানে একটি নদী আছে, তো খুব কম সংখ্যক যে জাফরির ন্যায় বা হালকা করে যে গড়ে উঠবে, বিভিন্ন ঘন হবে না নদী গোষ্ঠীটা, তখন তাকে বলা হচ্ছে উপজাফরি রূপী জলনির্গম প্রণালী। এবার আছে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বা সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন। তো বলেছে যে চারপাশে উঁচু স্থান থেকে, এই যে একটি যদি পাহাড় বা উঁচু স্থান থাকে, এই চারপাশে একটি উঁচু স্থান আছে, এই উঁচু স্থান ধরো এটি একটি উঁচু স্থান, তো এখান থেকে এই পাশ দিয়ে নদী চলে আসবে। যে আমরা জানি যে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে জল প্রবাহিত হয়, তো চারিদিকে ছড়িয়ে পড়ছে নদীগুলি এখান থেকে একটি উঁচু স্থান থেকে। এবার আছে দেখো কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বা ইংরেজিতে বলা হয় সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন। তো কেন্দ্রমুখী মানে তোমরা বুঝতে পারছো যে কেন্দ্রের দিকে মুখ করে থাকবে। চারপাশের উঁচু স্থান থেকে, ধরো চারপাশে যে উঁচু, এখানে মাঝখানে একটা নিচু ভূমি আছে, চারপাশে যে উঁচু ভূমি আছে, এই চারপাশে উঁচু ভূমি থেকে একটি দিকেই কেন্দ্রের দিকে যে নদীগুলি আসছে, দিয়ে একটি জায়গায় এরা মিলিত হচ্ছে, বিভিন্ন শাখা নদী, প্রশাখা নদী বা বিভিন্ন উপনদী, এর যে বিভিন্ন উপনদীগুলিও আসছে এখানে, চারিদিক থেকে নদী এসে একটি জায়গায় বা একটি কেন্দ্রে এসে মিলিত হচ্ছে। এই যে কেন্দ্রে এসে মিলিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। তো এই কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে উঠেছে দেরাদুন উপত্যকায়। কারণ এই উপত্যকায় গড়ে উঠেছে কারণ চারিদিকে পাহাড়ি অঞ্চল থেকে নদী এসে উপত্যকার মধ্যে মিলিত হচ্ছে, দিয়েই কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী গড়ে উঠেছে। এবার আমরা দেখব কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী বা রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। এটি হলো কেন্দ্রমুখী জলনির্গম প্রণালীর বিপরীত। কেন্দ্রমুখীতে আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা নদী একটা জায়গায় এসে মিলিত হচ্ছে, মানে একটি কেন্দ্রে এসে মিলিত হচ্ছে। আর কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীটি হবে যে কোনো উঁচু স্থানের একটি চূড়া থেকে, এই যে একটি উঁচু স্থান যদি হয়, একটি উঁচু স্থান আছে, এই উঁচু স্থানের চূড়া থেকে বা এটি কেন্দ্র থেকে এই নদীগুলি নিচের দিকে চলে যাবে বা বিভিন্ন দিকে চলে যাবে, কেন্দ্রের বিপরীতে যাবে, কেন্দ্রের বিমুখে যাবে, সেই জন্য একে বলা হচ্ছে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী।
তো তোমরা দেখবে যে সাইকেলের স্পোকের মতো, সাইকেলের স্পোকে দেখবে একটি মিডিল থেকে চারিদিকে সেই স্পোকগুলি ছড়িয়ে গিয়েছে। তো সেরকমই এই কেন্দ্র থেকে বাইরের দিকে যে ছোট ছোট নদীগুলি ছড়িয়ে যাবে, দিয়ে একটি কেন্দ্রের বিমুখী যে নদী নকশা গড়ে তুলবে, সেটি হয়ে গেল কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী। এটি তোমাদের সোন নদীতে, ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে প্রভৃতি জায়গায় দেখতে পাওয়া যায়। তাহলে উদাহরণ হলো সোন নদী, সোন নদীতে দেখতে পাওয়া যায়। এছাড়াও ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে দেখতে পাওয়া যায়। পরেশনাথ পাহাড়ে কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী দেখতে পাওয়া যায়। এবার দেখব অঙ্গুরিয়াকার জলনির্গম প্রণালী বা অ্যানুলার ড্রেনেজ প্যাটার্ন। তো এটি কীরকম দেখো, বলছি যে গম্বুজাকৃতি ভূমিরূপের দুর্বল শিলাস্তরকে অনুসরণ করে গম্বুজটির চারপাশে, এই যে একটি গম্বুজ যদি হয়, ছোট করে দেখালাম, গম্বুজ যদি হয়, এর চারপাশে যে ছোট ছোট নদী আংটির মতো, যে ছোট ছোট নদী আংটির মতো কেন্দ্র বিমুখীভাবে বেরিয়ে গিয়েছে। এই নদীগুলি এখান থেকে কেন্দ্র বিমুখী হয়ে বাইরের দিকে চলে গিয়েছে, দিয়ে যে আংটির মতো আকার লাগছে বা অঙ্গুরি আকার লাগছে, সেটি হলো তোমাদের অঙ্গুরিয়াকার জলনির্গম প্রণালী। কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী নদী গ্রাসের ফলে এই নদী নকশাতে পরিণত হয়। প্রথমে কেন্দ্র বিমুখ যে নদী নকশা ছিল, সেখান থেকে নদী গ্রাসের ফলে এই নদী নকশাতে পরিণত হয়েছে। তো এই অঙ্গুরিয়াকার জলনির্গম প্রণালী ভারতের ঝাড়খণ্ডের হাজারিবাগ মালভূমিতে দেখতে পাওয়া যায়। এবার দেখো বড়শি বা আঁকশি আকৃতির জলনির্গম প্রণালী, একে ইংরেজিতে বলা হচ্ছে বারবেড ড্রেনেজ প্যাটার্ন। তো এই বড়শি বা আঁকশি, এগুলি বড়শি তোমরা প্রায় সকলেই দেখেছো। এই নদীটি কেমন দেখো, বলছে উপনদীর প্রবাহ পথের বেশিরভাগ অংশ প্রধান নদীর বিপরীত দিকে, এই যে একটি প্রধান নদী আসছে এদিকে বয়ে গিয়েছে, তো এখান থেকে যদি কোনো একটি উপনদীর সৃষ্টি হয়, উপনদীটি কি হচ্ছে না প্রধান নদীর বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। এই দেখো এই নদীটা এদিক দিয়ে প্রবাহিত হলো, এই যে উপনদীটা এই প্রধান নদীর বিপরীত দিকে প্রবাহিত হয়ে শেষে প্রধান নদীর সাথেই মিলিত হচ্ছে, প্রধান নদীর দিকে মুখ করে তার সঙ্গে মিলিত হচ্ছে, দিয়ে যে বড়শির মতো যে আকার ধারণ করছে বা আঁকশির মতো যে বাঁক নিচ্ছে, তখন তাকে বলা হচ্ছে বড়শি আকৃতি জলনির্গম প্রণালী। তো এই বড়শি বা আঁকশি আকৃতি জলনির্গম প্রণালীর উদাহরণ হলো ইন্দ্রাবতী নদী দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে গোদাবরী নদীতে মিলিত হয়েছে, দিয়ে যে আঁকশি বা বড়শির আকার ধারণ করেছে, এই জন্য একে বলা হচ্ছে বড়শি আকৃতির জলনির্গম প্রণালী। তো ইন্দ্রাবতী নদীতে দেখতে পাওয়া যায় এটি। এরপর দেখব বিনুনিরূপী জলনির্গম প্রণালী। তো বলছে নদী যখন নিম্ন গতিতে মোহনার কাছাকাছি চলে আসে, তখন দেখবে যে বিভিন্ন বদ্বীপ বা পলল ব্যাজনীতে নদী বাধাপ্রাপ্ত হয়ে দুই দিক দিয়ে বিভক্ত হয়ে আবার কিছুটা দূরে গিয়ে একসঙ্গে মিলিত হয়, দিয়ে যে বিনুনির মতো বা যে তোমার মেয়েদের যে চুলের খোঁপা করে সেই তার মতো যে নকশা তৈরি করে, তো তার জন্য একে বলা হচ্ছে বিনুনিরূপী জলনির্গম প্রণালী। তো একটা নদী এদিকে প্রবাহিত হচ্ছে, মাঝখানে যদি তোমার কোনো পলল ব্যাজনী বা যদি বদ্বীপ থাকে, তাহলে কি হবে, নদীটি এখানে ধাক্কা পেয়ে আবার এদিকে চলে আসবে, এই নদীটা এই দিক দিয়ে প্রবাহিত হবে। আবার যদি মাঝে কোনো জায়গায় বদ্বীপ বা পলল ব্যাজনী থাকে, তাহলে নদীটি আবার এখানে মিলিত হলো, এই নদীটি এখানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর এখানে মিলিত হলো, আবার এখানে বিচ্ছিন্ন হয়ে গিয়ে আবার এদিকে যাচ্ছে। এই যে তোমার বিনুনির মতো যে আকার ধারণ করছে, এটি হলো বিনুনিরূপী জলনির্গম প্রণালী। তো এই বিনুনিরূপী জলনির্গম প্রণালী পার্বত্য অঞ্চলের তিস্তা তোর্ষা নদীতে দেখতে পাওয়া যায়। এছাড়াও গোদাবরী, কৃষ্ণা, মহানদীর যে বিভিন্ন বদ্বীপ আছে, সেখানেও এই নদী নকশা গড়ে উঠেছে। এবার আমরা দেখব হেরিংবোন জলনির্গম প্রণালী। তো এখানে বলেছে যে একটি সরলরৈখিক নদী নকশার সঙ্গে, সরলরৈখিক প্রধান নদীর সঙ্গে যে সরলরৈখিক উপনদীগুলি, ছোট ছোট যে সরলরৈখিক উপনদীগুলি হেরিং মাছের যে কাঁটা হয়, সেই হেরিং মাছের কাঁটার মতো মিলিত হয়েছে, দিয়ে যে তোমার নদী নকশা গড়ে উঠেছে, একে বলা হচ্ছে হেরিংবোন জলনির্গম প্রণালী। এ দেখো এর আকারটা অনেকটা এরকম হবে, এটি আবার পাঁজরের মতো দেখতে, মানুষের বুকের পাঁজরের মতো দেখতে, সেজন্য একে পাঁজররূপী জলনির্গম প্রণালীও বলা হয়। তো এই হেরিংবোন জলনির্গম প্রণালী বা পাঁজররূপী জলনির্গম প্রণালীটি কাশ্মীরের ঝিলম নদীতে দেখতে পাওয়া যায়। তো এগুলি ছিল তোমাদের জলনির্গম প্রণালীর শ্রেণীবিভাগ।
যেগুলি তোমরা বাড়িতে এই চিত্রসহ এবং উদাহরণগুলি খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করে নেবে। ভিডিওটি বেশি লম্বা না করে এখানেই শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ও একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রেখো, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাও। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে একটি নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।